নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে? তো ইন্ডিয়ান যে প্লেয়ারগুলো আছে, ঠিক আছে, এই প্লেয়ারগুলোকে মানে একটু গ্রুম করানো দরকার, ঠিক আছে? এনসিএ মানে এনসিএতে এদের ট্রেনিংটা ঠিকমতো দেওয়া দরকার, এদের ডায়েট সব কিছু কন্ট্রোল করা দরকার, ঠিক আছে? প্রথম 50, ঠিক আছে, 50 জন প্লেয়ার, বলার, ব্যাটসম্যান, তারপরে অলরাউন্ডার, স্পিনার, ফাস্ট বোলার, ঠিক আছে, টোটাল 50 জনের একটা মানে টোটাল 50 জনের প্লেয়ারের একটা কম্বিনেশন থাকা দরকার, ঠিক আছে? ওই শুধু 20-25 জন প্লেয়ারই থাকবে আর বাকি থাকবে না, এরকম করলে হবে না, ঠিক আছে? পুরো বেঞ্চে যত আছে সব গিয়ে এনসিএতে গিয়ে প্র্যাকটিস করবে। যারা এর হচ্ছে যত ছোট বয়স হয় তত সুবিধা হয়। এমন না যে একদম ছোট 15 বছর বয়সের ছেলেদের নিয়ে নিল, এরকম না, ঠিক আছে? মিনিমাম একটা বয়স থাকা দরকার, এই 20-22 বছর, ঠিক আছে? এখন তো সবাই তো 10 বছরের বয়স থেকেই খেলা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশানে কিছু নেই, কেননা 10-12 বছর থেকে এখন সবাই ট্রেনিং নেওয়া শুরু করে দেয়, ঠিক আছে? তো খুবই ভালো, মানে ভালো প্লেয়ার, ঠিক আছে, 20 থেকে 22 বছর, ঠিক আছে, এর থেকে শুরু করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্লেয়ারদের নাম হচ্ছে, মানে ম্যাক্সিমাম প্লেয়াররা খেলবে হচ্ছে 33 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে? এর বেশি বয়সে প্লেয়ারের দরকার নেই, ঠিক আছে? ম্যাক্সিমাম 33, 20 থেকে 33, ঠিক আছে? এই এই সময় অবধি প্লেয়ারগুলোকে এনসিএতে নিয়ে প্র্যাকটিস করানো দরকার, ঠিক আছে? 33 বছরের ওভার যারা হয়ে গেছে তাদের বাদ দেওয়া দরকার, এই কোহলি, রোহিত শর্মা, ঠিক আছে, তারপরে আরও যেসব বয়স্ক প্লেয়ার রয়েছে, ঠিক আছে, এই এই স্কাইরও বয়স হয়ে গেছে, ঠিক আছে, সূর্যকুমার যাদব, ওর কেরিয়ার 3-4 বছরের কেরিয়ার, ঠিক আছে, তারপরে ওর অনেক বয়স হয়ে যাবে, ঠিক আছে, ওর পক্ষে আর খেলা সম্ভব নয়, কারণ ও অলরেডি অনেক লেটেই এসেছে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম মানে 20 থেকে শুরু করে 13 মানে 20 থেকে শুরু করে 33 বছর, এই 13 বছরের মধ্যে প্লেয়ারকে, ঠিক আছে, এনসিএতে রাখা দরকার। 33 বছর হয়ে গেলে আউট করে দেওয়া দরকার, কেননা 33 বছরের পরে প্লেয়ারেরা কিছু থাকে না, ঠিক আছে? কারণ তো এটাই আমাদের রিকোয়েস্ট, যে 20 থেকে শুরু করে 33 বছর পর্যন্ত 50টা প্লেয়ারকে নিয়ে এরা করুক একটা, মানে ইন্ডিয়ান মানে এখন যেরকম যুগ পড়েছে, ঠিক আছে, এখন তো সে আগেরকার যুগ নেই যে অনেক প্লেয়াররা খেলতে 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 আস্তে আস্তেই তাদের 25-26 বছর বয়স হয়ে গেছে, এরকম তো এখন নেই। এখন মিনিমাম 10-12 বছর থেকেই সব ট্রেনিং করতে শুরু করে দেয়, ঠিক আছে? তো যতদিনে এনসিএতে আসবে ততদিনে তারা 7-8 বছর ক্রিকেটও খেলে নেয়, ঠিক আছে? তো সে ক্রিকেট শেখার জন্য 7-8 বছর এনাফ, ঠিক আছে, 7-8 বছর এনাফ। তো 20 থেকে 22 বছর পর্যন্ত, 20 থেকে 33 বছর পর্যন্ত প্লেয়ারদের এনসিএতে নিয়ে এসে তাদের ট্রেনিং দেওয়ানো উচিত, ঠিক আছে? আর ভাগ ভাগ করে করতে হবে, ম্যাক্সিমাম প্রায়োরিটি দেওয়া দরকার অলরাউন্ডারদের, ঠিক আছে? যে 50টা যে এনসিএতে থাকবে, ঠিক আছে, তার মধ্যে 20খানা যাতে অলরাউন্ডার থাকে, ঠিক আছে? কারণ আমাদের অলরাউন্ডারের বিরাট অভাব, ঠিক আছে, অলরাউন্ডার এত অভাব, ঠিক আছে, সে বলে বোঝানো যাবে না। যাতে 20খানা মিনিমাম অলরাউন্ডার থাকবে, ঠিক আছে, থাকতেই হবে, তার বেশি থাকলে আরও ভালো হয়। আর 15খানা পিওর বলার, ঠিক আছে, আর 15খানা পিওর ব্যাটসম্যান, ঠিক আছে, এই নিয়ে আমাদের এনসিএটা হওয়া দরকার, ঠিক আছে? জানি না এনসিএতে কারা প্র্যাকটিস করে, জানি না, ঠিক আছে? তো এইরকম হওয়া দরকার আমাদের টিম কম্বিনেশনের মধ্যে 20টা অলরাউন্ডার, ঠিক আছে, তার মধ্যে পেস বোলিং অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার থাকা দরকার, ঠিক আছে? 20টা অলরাউন্ডার থাকবে, 15টা পিওর ব্যাটসম্যান, 15টা পিওর বলার, ঠিক আছে? তো এইগুলো এই মানে এটা মানে এইগুলো ন্যাশনাল ক্রিকেট যে একাডেমি আছে না, ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এইগুলোতে এতে নেওয়া দরকার, ঠিক আছে? এইভাবে হওয়া দরকার।
তো এইভাবে না হলে কিন্তু অলরাউন্ডার না আসলে কিন্তু তৈরি না করতে পারলে কিন্তু বাইরের দেশেও একই অবস্থা হবে, আর আমাদের দেশেও এরা হারতে পারে। ঠিক আছে, এই শ্রীলঙ্কাতে আমাদের দেশের মতোই পিচ পাওয়া যায়, স্পিনিং পিচ, সেখানে গিয়ে পর্যন্ত হেরে চলে আসছে। ঠিক আছে, কতটা বদনামের শ্রীলঙ্কার ক্রিকেট এখন সবথেকে খারাপ অবস্থায়। ঠিক আছে, এটা ইংল্যান্ডের কাছে কেউ হেরে এসছে বাইরের দেশে। ঠিক আছে, তো শ্রীলঙ্কার ক্রিকেট এখন মানে সব থেকে খারাপ, মানে সব থেকে নিচু লেভেলে চলে গেছে। ঠিক আছে, তো এই সময় যদি শ্রীলঙ্কার কাছে হারে তাহলে আমার তো মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি এরা জিততে পারবে। ঠিক আছে, তো এটুকুই বলা দরকার। আর হচ্ছে সেনা যে কান্ট্রি, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এইসব যে সেনা যে কান্ট্রি, ঠিক আছে, এই কান্ট্রিগুলোতে প্লেয়ারগুলোকে পাঠিয়ে তাদের গ্রুম করানো দরকার, মানে যাতে ও বাইরের দেশে যাতে খেলতে পারে। ঠিক আছে, আমরা তো ছোটোবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেলাম যে বাইরে যখনই যায় প্লেয়াররা তখন সুইমিং যে কন্ডিশন থাকে, ঠিক আছে, ওদের কন্ডিশন হচ্ছে সুইমিং কন্ডিশন, যেখানে প্রচুর কি বলবো, মানে বল সুইং করে প্রচুর। ঠিক আছে, সুইং প্রচুর করে। ঠিক আছে, স্পিন করে না, কিন্তু স্পিন ইন্ডিয়াতে করে। ঠিক আছে, স্পিন নয়, সুইঙ্গিং কন্ডিশন, মানে হাওয়ার একটা বাঘ ধরে যাবে। ঠিক আছে, হাওয়া যেদিকে চলে সেই দিকে বলটা যাবে। ঠিক আছে, ওদের ওখানে মানে আর্দ্রতা আলাদা। ঠিক আছে, তারপরে হচ্ছে অনেক কন্ডিশন আলাদা। ঠিক আছে, ইন্ডিয়ার থেকে অনেক কন্ডিশন আলাদা, আর ওখানে বল অনেক বাঘ ধরে কীভাবে যে যাবে, ঠিক আছে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না যে বাইরের দেশে মানে কীরকমভাবে এটা, মানে এখানে মানে যদি কোনো প্র্যাকটিস না করে, 2-3 বছর যদি ওখানে বাইরের দেশে গিয়ে প্র্যাকটিস না করে, তাহলে কোনোভাবেই বুঝতে পারবে না যে সুইঙ্গিং কন্ডিশন কীভাবে খেলতে হয়। ঠিক আছে, কল্পনাও করতে পারবেন না। আমি নিজে গিয়ে দেখে এসেছি সেখানটা, মানে বল এমন বাঁক নেবে না। ঠিক আছে, বল মানে মানে 4-5 ফুটের মতো হয়ে যাবে, মানে ডিফারেন্স চলে আসবে। ঠিক আছে, আপনি বুঝতেই পারবেন না যে কখন কোন দিক দিয়ে বল আসছে। ঠিক আছে, বা বলটা কোন দিক দিয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি ভাবছেন যে অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে যাবে, ঠিক আছে, দেখা গেল পায়ে এসে লাগলো বলটা। ঠিক আছে, এই রকম ধরনের বাঁক খায়, মানে বলটা এমনভাবে ডেভিয়েট করবে। ঠিক আছে, বলটা ডেভিয়েশন আছে। ঠিক আছে, মানে ওখানকার ময়েশ্চারাইজার আছে, মানে ওখানকার আর্দ্রতা, মানে জলীয় বাষ্প এবং বিভিন্ন রকম ওয়েদার কন্ডিশান, তারপরে কুয়াশা, মানে বিভিন্ন রকম কন্ডিশান আছে, হাওয়া কোন দিকে। ঠিক আছে, তারপরে বিভিন্ন রকম কন্ডিশান আছে। ঠিক আছে, তো ওই কন্ডিশানে ফার্স্ট টাইম গিয়ে খেলা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আমি প্রথমেই বলে রাখছি, বিশেষ করে ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডেতে অসম্ভব খেলা। ঠিক আছে, অসম্ভব। ইংল্যান্ডে খেলা সব থেকে ডিফিকাল্ট, মানে ওখানকার সুইমিং কন্ডিশনে। ঠিক আছে, তো ওখানকার বলারদের পেসও কিন্তু অতটা নয়। ঠিক আছে, 130 কিলোমিটার বা 140 কিলোমিটার বেগে যদি কোনো রকমে ডালতে পারে, এখন বল যদি সুইং যদি হয়, তাহলে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যে কোন দিক দিয়ে সুইম করছে, কোন দিক দিয়ে সুইং করছে, হাওয়ার ডিরেকশান কোনটা, কোন দিক দিয়ে হাওয়া পেয়ে যাচ্ছে। কেননা ওদের ওখানে কখন যে কোন দিক দিয়ে হাওয়া আসবে সেটা কেউ বুঝতে পারে না। হঠাৎ দেখা গেলো সামনে দিয়ে হাওয়া আসলো, হঠাৎ দেখা গেলো পেছন দিয়ে হাওয়া আসলো। ঠিক আছে, মানে আপনাদের মানে ওখানকার ওয়েদারই আলাদা এখানকার থেকে। ঠিক আছে, আর ওখানকার পিচগুলো বাউন্সি পিচ হয় প্রচুর। ঠিক আছে, এমন বাঁক নেবে, ঠিক আছে, আপনি কোনো দিন ধারণা করতে পারবেন না। তো আমি মানে ওই কন্ডিশানটা আমি দেখে এসেছি। ঠিক আছে, তাই আমি বলছি যে ওখানে 2-3 বছর ঠিকঠাক প্র্যাকটিস না করলে কোনো দিন ওই কন্ডিশনে ভালো মতো খেলা যাবে না। ঠিক আছে, তো আমি বিসিসিআইকে রিকোয়েস্ট করব যাতে আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের এই বাইরের দেশে যাতে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো যাতে খেলায়। ঠিক আছে, খেলার একটু সুযোগ করে দেয়, নাহলে কোনো দিন বুঝতে পারবে না। যতই পিচ নিয়ে এসে এখানে লাগাক, ঠিক আছে, যতই অস্ট্রেলিয়া থেকে, নিউজিল্যান্ড থেকে, সাউথ আফ্রিকা থেকে, যেখান থেকে খুশি হোক, যে কান্ট্রির সঙ্গে খেলবে সেই কান্ট্রির পিচ যতই এনে লাগাক, এখানকার ওখানকার ওয়েদার আলাদা। ঠিক আছে, ওখানকার পিচ নিয়ে এসে এইখানে যদি করায়, সেই বল স্পিনিং করবে। ঠিক আছে, এখানকার ওয়েদার সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এখানে সব সময় 24 ঘন্টা আমাদের এখানে গরম প্রধান দেশ। ঠিক আছে, মানে জলবায়ুর অনেক ডিফারেন্স আছে, এইখানের গরমটা বেশি। ঠিক আছে, আর বাইরের দেশে হচ্ছে কোল্ড ওয়েদার। ঠিক আছে, ওদের ঠান্ডাটা বেশি। তো ঠান্ডাটা বেশি হওয়ার জন্য
ওদের মাটিটা একটু শক্ত হয়, ঠিক আছে, মাটিটা শক্ত হওয়ার জন্য পিচে প্রচুর বাম্পস থাকে, মানে পাথরের টাইপের পিচ, ঠিক আছে, মানে পিচে একটু বাম্পসটা বেশি থাকে। আর ওদের কন্ডিশান জলীয় বাষ্প, আর্দ্রতা, ঠিক আছে, অনেক কিছুর ওপর, মানে ওদের হাওয়া, ঠিক আছে, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে। তো আমি রিকোয়েস্ট করবো 2-3 বছর যাতে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এইখানে যাতে প্লেয়ারদের ওদের ওখানকার ডোমেস্টিক খেলার যাতে সুযোগ করে দেয়, ঠিক আছে, না হলে ওদের ওখানে গিয়ে হেরেই আসতে হবে। আবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া যাবে, অস্ট্রেলিয়া হারার চান্স আছে, তারপরে ইংল্যান্ডে যাবে, ইংল্যান্ডে গিয়েও হারার চান্স আছে ইন্ডিয়ার, ঠিক আছে। কারণ ইন্ডিয়া যখনই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এইসব জায়গায় যায়, এদের ট্র্যাক রেকর্ড খুব খারাপ, ঠিক আছে। দেখবেন, আপনি নিজেই গুগলে দেখবেন, ঠিক আছে, যে এদের মানে ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় গিয়ে কত এদের খারাপ রেজাল্ট, ঠিক আছে, বিশেষ করে ইংল্যান্ডে সবথেকে খারাপ রেজাল্ট ইন্ডিয়ার, ঠিক আছে। তো ইংল্যান্ডের সবথেকে সুইমিং কন্ডিশন জন্য। তো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন বিশ্বজিৎ দে চ্যানেলটাকে, ঠিক আছে। আর আমি ফার্স্ট ভিডিওটা আমি যেটা বলেছিলাম, ঠিক আছে, 5টা পিওর ব্যাটসম্যানের দরকার, 3টে অলরাউন্ডারের দরকার, আর হচ্ছে 3টে পিওর বলার দরকার, ঠিক আছে। তো এই হচ্ছে আমার টিম কম্বিনেশান, 5-3-3 আমি চলি, ঠিক আছে। আর এটাই হওয়া উচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে, ঠিক আছে। জানি না আমাদের অলরাউন্ডারের সংখ্যা এত কম কিছেন, আমাদের অলরাউন্ডার বলতে হাতে কোনা কয়েকটা আছে, হার্দিক পান্ডিয়া আছে, অক্ষর প্যাটেল আছে, এই মানে দুটো ইন্টারন্যাশনাল টাইপের অলরাউন্ডার, বাকি এখনও অলরাউন্ডার সেভাবে তৈরি হয়নি, ঠিক আছে। জানি না ইন্ডিয়া এত অলরাউন্ডার কম খেলায় কেন। তিনটে যে পিওর ফাস্ট বোলার খেলায়, ঠিক আছে, 3টে পিওর ফাস্ট বোলার, একটা পিওর অলরাউন্ডার তো দরকারই, মানে একটা পিওর স্পিনার তো দরকারই, ঠিক আছে। কেননা কুলদীপ যাদব একদম ব্যাট ধরতেই পারে না, ঠিক আছে। তার বদলে আমাদের সমস্যাটা কী হয়, 3টে আমাদের পিওর ফাস্ট বোলার আছে, ঠিক আছে, আর হচ্ছে একটা পিওর স্পিনার, তার মানে আমাদের 4টে মোটামুটি পিওর বোলার আছে। তো এই 4টে পিওর বোলারের অসুবিধাটা কী হয়, 7 উইকেট যখন পড়ে যায়, 7 উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের আর কোনো ব্যাটসম্যান থাকে না, ঠিক আছে। 7 উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের আর কোনো ব্যাটসম্যান থাকে না, ঠিক আছে। আমাদের তো 3টেই ফাস্ট বোলার ইন্টারন্যাশনাল টাইপের, হচ্ছে মোহাম্মদ সিরাজ, তারপরে জসপ্রীত বুমরা আর মোহাম্মদ শামি, ঠিক আছে, এই 3টে পিওর ফাস্ট বোলার, আর হচ্ছে একজন হচ্ছে কুলদীপ যাদব, ঠিক আছে। তো 7 উইকেট যে পড়ার পরে, ঠিক আছে, তারপরে আমাদের আর কোনো ব্যাটসম্যানই থাকে না, কোনো অলরাউন্ডার কেউ থাকে না যে বড় হিট করে ম্যাচ জিতাতে পারবে, ঠিক আছে। তো যখনই ওরা 7টে উইকেট কোলাপস হয়ে যাবে, ঠিক আছে, তারপরে ওরা ভাববেন ম্যাচ হেরে যাবে সেখানে, ঠিক আছে। তো যেটা আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছিল ফাইনালে, ঠিক আছে, ফাইনালে ইন্ডিয়া কোলাপস করেছিল, কিন্তু ইন্ডিয়া যদি অলরাউন্ডার থাকতো আর একটা এক্সট্রা অলরাউন্ডার, তাহলে কিন্তু ওই 250 রানটা কিন্তু ওটা 300 হতে পারতো, ঠিক আছে। একটা অলরাউন্ডার যদি মারতে শুরু করতো তাহলে কিন্তু ওটা হতে পারতো, কিন্তু অতগুলো ফাস্ট বোলার কিন্তু দেখুন কোনো কাজে লাগলো না লাস্টে, ঠিক আছে। পুরো ম্যাচটি কিন্তু মোহাম্মদ শামি কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনালে নিয়ে এসেছিল কিন্তু মোহাম্মদ শামি একলাই, ঠিক আছে। বাকি মোহাম্মদ সিরাজ কিন্তু খুব খারাপ অবস্থা, ঠিক আছে। মোহাম্মদ সিরাজ মানে সব থেকে খারাপ বলার হিসেবে পরিচিত হয়েছিল 2023 ওয়ার্ল্ড কাপে। ওর বদলে যদি কোনো অলরাউন্ডার রাখতো, হার্দিক পান্ডিয়া কিংবা নীতিশ রেড্ডি বা অন্য কোনো যদি অলরাউন্ডার ইন্ডিয়া তৈরি করতে পারতো, ঠিক আছে, তাহলে কিন্তু ইন্ডিয়া হারতো না ওয়ার্ল্ড কাপ ফাইনালটা, ঠিক আছে। তো এটাই একটা শিখ হয়ে গেল যে এতগুলো বলারের কোনো দরকার নেই, ঠিক আছে। 3টে প্রিমিয়াম ফাস্ট বলারের কোনো দরকার নেই। 2টো বাইরের দেশের পিচে, ফাস্ট পিচে 2টো হচ্ছে ফাস্ট বোলার, ঠিক আছে, 2টো পিওর ফাস্ট বোলার থাকা দরকার, আর হচ্ছে 2টো অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার থাকা দরকার, আর একটা স্পিনিং অলরাউন্ডার, ঠিক আছে। এটাই হচ্ছে আমার মেইন টিম, ঠিক আছে। আরেকটা হচ্ছে পিওর স্পিনার সবসময় থাকা দরকার, যে বিদেশের পিচও যাই হোক না কেন, ঠিক আছে, একটা পিওর স্পিনার থাকা দরকার, মানে বাইরে ফাস্ট বোলিং পিচে একটা পিওর স্পিনার অবশ্যই থাকা দরকার। জানি না পিচ হঠাৎ করে কী বিহেভ করবে তো বলা যায় না। ইন্ডিয়ার মেইন স্ট্রং পয়েন্ট হচ্ছে স্পিনিং, ঠিক আছে, আমাদের স্পিনার সব থেকে ভালো হয় পৃথিবীতে, ঠিক আছে। তো মানে আমি মোটামুটি 6টা বোলিং অপশান নিয়ে রাখি, 2টো ফাস্ট বোলিং অলরাউন্ডার, আর 2টো পিওর ফাস্ট বোলার, আর একটা হচ্ছে স্পিন অলরাউন্ডার, আর হচ্ছে একটা পিওর স্পিনার, ঠিক আছে। 6টা অপশান হয়ে গেল। আপনি দেখবেন আমার আগের ভিডিওতে, আপনি দেখবেন আমি একই সেম ডায়লগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেখানে আপনার স্লো পিচ হয়েছে, ঠিক আছে, 3টে অলরাউন্ডারের মধ্যে 2টো স্পিনিং অলরাউন্ডার থাকবে, একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার থাকবে,
ঠিক আছে। আর মানে স্লো পিচের মধ্যে আর 3টে যে পিওর বলার থাকবে, তার মধ্যে 2টো পিওর স্পিনার, ঠিক আছে, একটা হচ্ছে পিওর ফাস্ট বোলার, এইরকম টাইপের, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।